ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা সমর্থন করে না নয়াদিল্লি। ক্ষমতা গ্রহণের প্রথম দিনে 25টি বড় সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কর্মী নিয়োগে মাপকাঠি হবে মেধা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেন, দুদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, এই ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকার গুরুত্বপূর্ণ মিটিংয়ের বৈঠকের পর দিল্লিতে স্বাভাবিকভাবেই এটি পররাষ্ট্র নীতি যে বিদেশে কোনো পররাষ্ট্র সচিব কিংবা মন্ত্রী বিদেশ সফর করে আসার পর সেই বিদেশ সফর নিয়ে সংসদীয় কমিটির মুখোমুখি হওয়া। গতকালকে এমনটি হয়েছে। আপনি জানেন যে সংসদীয় কমিটির অন্যতম শশী থারুর কংগ্রেস নেতা, তিনি ছাড়াও আরও কয়েকজন সংসদীয় কমিটির সদস্য সেখানে ছিলেন এবং সেই সদস্যের সেই কমিটির মুখোমুখি বিনয় মিশ্র কথা বলেন। প্রায় আধা ঘন্টার ওপরে তার কথা হয়। সেখানে তিনি সুনির্দিষ্টভাবে বলেন যে বাংলাদেশের ভারত যে নীতি অনুসরণ করে প্রতিবেশী কোনো দেশ বা অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অবস্থান তার কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করে সেটি কিন্তু ভারত সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সেটিও কিন্তু ভারত সরকার অ্যাডমিট করে না, মানে রাজনৈতিকভাবে কিংবা ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে সেটি সমর্থন করে না। অর্থাৎ এবং শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যম দাবি করছে বিনয় মিশ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা রাষ্ট্রের সঙ্গে নয়, সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক থাকবে এমনটাই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মনে করা হয় এবং সেটাই তাদের পররাষ্ট্র নীতি। এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকের ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে এবং তারপরে কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি বাংলাদেশের ক্ষেত্রে যে ধারাবাহিকভাবে চলে আসছিল সেই নীতির কিন্তু বদল হবে বলে কিন্তু অনেকে মনে করছেন। অর্থাৎ বিনয় মিশ্র পররাষ্ট্র সচিব তার যে ব্রিফিং সংসদীয় কমিটির কাছে, সেই ব্রিফিং গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর কিন্তু এই বিষয়টি এখন ভারতের সার্বিকভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে বিনয় মিশ্র ভারতে আসার পর সংসদীয় কমিটির মুখোমুখি হয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন সে সমস্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য।
বিরোধী ও নিজ দলের ব্যাপক চাপ সত্ত্বেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ অভিযোগ এনে দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারির প্রয়োজন ছিল বলেও সাফাই গান তিনি। এদিকে আগামী শনিবার প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় প্রধান। প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের পদত্যাগের দাবিতে বুধবারও রাজপথে অবস্থান নেন বিক্ষুব্ধ নাগরিকরা। গানের তালে তালে বিভিন্ন স্লোগান দেন তারা। গেল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের অভিশংসনের চেষ্টা ব্যর্থ হলেও আগামী শনিবার যেন তা যে কোনো মূল্যে সফল হয় সে দাবি জানান আন্দোলনকারীরা। আমরা দক্ষিণ কোরিয়ার জনগণ প্রেসিডেন্টের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই সপ্তাহে বা পরের সপ্তাহে ইউনের ক্ষমতাচ্যুতর সিদ্ধান্ত আসতেই হবে। আমার মনে হয় কোনো সিদ্ধান্তেরই ঠিকমতো অগ্রগতি হয়নি, আর এ কারণেই আমি দ্বিতীয়বারের মতো এই বিক্ষোভে যোগ দিলাম। সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী, এমনকি নিজ দলের কর্মীরাও প্রেসিডেন্টকে আর ক্ষমতায় দেখতে না চাইলেও আগের অবস্থানে অনড় ইউন সুক ইয়েল। এমনকি সামরিক আইন জারির পক্ষে সাফাই গাইলেন তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ইউন দাবি করেন উত্তর কোরিয়া তাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিরোধী দল তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়াচ্ছে দাবি করে অভিশংসন বা তদন্তের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দেন ইয়েল। আমাদের একসঙ্গে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী জোটকে প্রতিহত করতে হবে, যারা সরকারি প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে কোরিয়ার প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রেসিডেন্টের এ বক্তব্য সম্প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। বলেন, গণতন্ত্রের রক্ষার কথা মুখে বললেও তিনি নিজেই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং উন দলীয় সদস্যদের প্রতি আগামী শনিবার ইউনের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবে রাজি হননি ইউন। একমাত্র পার্লামেন্টের সিদ্ধান্তে ইউনকে সরানো যাবে বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুরবার্তী, সময় সংবাদ। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 25টি বড়সড় পরিবর্তন আনবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্মকর্তাদের যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অপরাধ ছাড়াই গ্রেফতারের অনুমতি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। নির্বাচনী প্রচারণায় নানা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু। কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের বিষয়টি উঠে আসে। তবে কবে তা বাস্তবায়ন হবে তা নিয়ে কিছু জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসন সহ প্রায় 25টি নীতির বড়সড় পরিবর্তন আনবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। নির্মাণে কাজ পুনরায় শুরু করার নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প। ট্রাম্পের শুরুর দিকে নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনের বৃদ্ধি। এর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এই বিরতি সরিয়ে দেবেন ট্রাম্প। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। রয়টার্স জানায়, জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোনো কোটা রাখা হবে না। মালিহা সুরবার্তী, সময় সংবাদ। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় শেষ মুহূর্তে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিবন্ধনের হিড়িক পড়েছে। এই কর্মসূচির আওতায় বৈধ হওয়ার শেষ সময় চলতি মাসের 31 ডিসেম্বর। 8 ডিসেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের 2 লাখের বেশি প্রবাসী, যেখানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা 31,041 জন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অবৈধ অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরে যেতে 2024 সালের 1 মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন নামে একটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার, যার শেষ সময় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। গেল 1 মার্চ থেকে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে 110টি দেশের মোট 2,06,600 জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে এই পর্যন্ত 1,80,343 জন অবৈধ অভিবাসীকে
তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি কাজের ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে। যারা অবৈধ আছে তারা দেশে চলে যাওয়া ভালো। পরবর্তীতে যে পুলিশ এবং ইমিগ্রেশন ধরপকড় করবে, জেলে যাবে, জেলে যাওয়ার থেকে দেশে যাওয়াই ভালো। মালয়েশিয়ার বর্তমান যে অর্থনৈতিক পরিবেশ, এখানে এখন কোনো কাজ কাম নাই এবং ম্যাক্সিমাম লোক অবৈধ কায়দায় আছে। এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার ৯৮,২৫৯, বাংলাদেশের ৩১,০৪১ জন, ভারতের ২৮,১৫২ জন, পাকিস্তানের ১৪,০৮৯ জন এবং মিয়ানমারের ১৩,৩৬৬ জন। এর মেয়াদ আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। বুধবার রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। প্রথম দিকে ১০,০০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েন। ডাউন ডিটেক্টর জানায় ১ ঘন্টার মধ্যে তা বেড়ে লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে ৭,৫০০-র বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, পরে তা বেড়ে ৬৪,০০০ ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সমস্যায় পড়েন ১২,০০০-এরও বেশি। এছাড়া মেসেঞ্জারও ব্যবহার করতে পারেননি ১৪,০০০-এরও বেশি ব্যবহারকারী। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এক্স সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে বার্তা দেয়। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৪০,০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক এখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি স্পেস এক্স এবং টেসলার শেয়ারের রেকর্ড মূল্য বৃদ্ধির ফলে এই কীর্তি গড়েছেন তিনি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক যেন দিনকে দিন নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন। ২০১৯ সালের পর থেকেই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আছেন মার্কিন এই ধনকুবের। মাঝে ২০২২ সালে টেসলার শেয়ার মূল্য কমে যাওয়ায় এই অবস্থান হারালেও ৬ মাসের মধ্যেই আবার তা পুনরুদ্ধার করেন। তবে এবার তিনি গড়তে যাচ্ছেন অনন্য এক কীর্তি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৪০,০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক হলেন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, শুধু ২০২৪ সালেই মাস্কের সম্পদ বেড়েছে ২১,৮০০ কোটি মার্কিন ডলার। মাত্র একদিনে ইলন মাস্কের সম্পদ বেড়েছে ৬,২৮০ কোটি মার্কিন ডলার, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ। ৭১% বৃদ্ধি পেয়ে টেসলার প্রতিটি শেয়ারের মূল্য এখন $৪২৪ বেশি। একই সঙ্গে তার প্রতিষ্ঠান স্পেস এক্সের মূল্য গিয়ে দাঁড়িয়েছে $৩৫০ বিলিয়ন। পাশাপাশি তার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান এআই এর মূল্যও এবছর দ্বিগুণ হয়ে ৫,০০০ কোটি মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। ব্লুমবার্গের এই প্রতিবেদনে আরও বলা হয়, মাস্কের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কও তার ব্যবসায়িক সফলতায় বড় ভূমিকা রাখছে। মার্কিন সরকারের সঙ্গে স্পেস এক্সের চুক্তির কারণে প্রতিষ্ঠানটির সম্পদ তরতর করে বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রতিষ্ঠানটি আরও বেশি সহায়তা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা সমর্থন করে না নয়াদিল্লি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।